নমস্কার। আজ 18 তারিখ 18 জুন 2024। গতকাল মানে 17 জুন 2024 নিকনের Z6 III বা G6 III অ্যানাউন্স হয়েছে। আপনারা যারা আর কি ক্যামেরা নিয়ে আর কি নাড়াচাড়া করেন তারা মোটামুটি এখন জানতে পেরে গেছেন যে স্পেসিফিকেশনসগুলো কী আসছে। প্রথমে আসা যাক ফটোগ্রাফিতে। ফটোগ্রাফির মধ্যে যা আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 24.5 মেগাপিক্সেল পার্শিয়ালি স্ট্যাকড সেন্সর। পার্শিয়ালি স্ট্যাকড সেন্সর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সেন্সরের আপার আর লোয়ার পোর্শন যেটা আছে সেটা কিন্তু স্ট্যাকড। এইটাতে যা হবে যে এই সেন্সরটা কিন্তু যে রিড আউটের দিক থেকে ফ্রম টপ টু বটম রিড আউটের দিক থেকে কিন্তু দুর্দান্ত ফাস্ট। এর ফলে কী হবে, ইলেকট্রনিক শাটারেও, মেকানিক্যাল শাটার ছাড়াও আর কি ইলেকট্রনিক শাটারও খুব ভালো আউটপুট দেবে ভিডিওর ক্ষেত্রে এবং ফটোগ্রাফির ক্ষেত্রে, দুটো ব্যাপারেই। ভিডিওতে আর ফটোগ্রাফিতে রোলিং শাটার এফেক্টটা খুব কম হয়ে যাবে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বার্স্ট মোডে যদি আমরা দেখি, মেকানিক্যাল শাটারে করেছে 14 ফ্রেমস পার সেকেন্ড ইন ফুল 14 বিট র উইথ ফুল অটোফোকাস মেকানিক্যাল শাটারের ক্ষেত্রে রয়েছে। আর যদি ইলেকট্রনিক শাটারের ক্ষেত্রে দেখি তাহলে এই বার্স্ট মোডটা চলে যাচ্ছে গিয়ে 20 FPS-এ বা 20 ফ্রেমস পার সেকেন্ডে চলে যাচ্ছে। ফুল অটোফোকাস 14 বিট র and হায়েস্ট লেভেল ইমেজ কোয়ালিটি। এছাড়াও 30 FPS 60 FPS এই দুটো বার্স্ট মোডেও ইলেকট্রনিক শাটার শুধু পাওয়া যাবে এবং সেখানে ফুল অটোফোকাস উইথ জেপেগ পাওয়া যাবে। আর একটা মোডও রয়েছে এর মধ্যে, এক্সটেন্ডেড মোড, যেটা হচ্ছে 120 FPS অবধি যাবে। সেখানে অবশ্য 10 মেগাপিক্সেল সাইজের জেপেগ ইমেজ পাওয়া যাবে উইথ ইলেকট্রনিক শাটার। এরপরে আসা যাক যেটার কি টিজারে দেখিয়েছিল, প্রি ক্যাপচার ইন জেপেগ উইথ ইলেকট্রনিক শাটার। যখন আমি শাটার প্রেস করছি সেই সময়তেই পার্টিকুলার নাম্বার অফ ফ্রেমস ক্যাপচার করবে ক্যামেরা, মানে মেকানিক্যাল শাটার অ্যাক্টিভেট হওয়ার আগেই কিন্তু কিছু নাম্বার অফ ফ্রেমস ক্যাপচার করবে ইলেকট্রনিক শাটার মোডে আর ফুল জেপেগ। এটা যারা আর কি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে তাদের জন্য কিন্তু খুব কাজে আসবে। এরপরে আসা যাক ভিউ ফাইন্ডার নিয়ে। টিজারে কিন্তু এই ব্যাপারটা ছিল, যেখানে দেখা যাচ্ছে যা স্পেকশিট দিয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 5.76 মিলিয়ন ডটস রেজলিউশনের আমরা ভিউ ফাইন্ডার পাচ্ছি। দ্যাটস রিয়েলি গুড। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি 4000 নিটস ব্রাইটনেস পাওয়া যাচ্ছে। মানে সত্যিকারে বলতে গেলে ওই ভিউ ফাইন্ডারে যদি আমরা ফুল ব্রাইটনেসে যদি দেখি তাহলে বলা যেতে পারে যে চোখে সানগ্লাস লাগাতে হবে। আর এছাড়াও দিচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেট, এটা কিন্তু খুব ভালো করেছে। এবারে কিছু নেগেটিভ পয়েন্টে আসা যাক ফটোগ্রাফির ব্যাপারে। এখানে যেটা দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু এই মানে কনফার্ম নয় যে দুটো কার্ডের মধ্যেই আর কি এই ক্যামেরাটার মধ্যে দুটো স্লট আছে, একটা হচ্ছে CF এক্সপ্রেস আর একটা হচ্ছে SD। তো দুটো কার্ডের মধ্যেই ফটোগ্রাফির ক্ষেত্রে সাইমালটেনিয়াস রাইটিং আছে কি না সেটা কিন্তু এখনও কনফার্ম করেনি। এখন পর্যন্ত আমি অন্ততপক্ষে জানতে পারিনি যে যখন আমি ছবি তুলব সেই ছবিটা দুটো কার্ডেই যেন একসাথে রাইট হয়। একটা কার্ড যদি কোনোভাবে যদি খারাপ হয় যাতে তাতে কী হবে যে অন্য কার্ডের থেকে আমি সেই
ইমেজটা পেয়ে যাব। আর একটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে বার্ড ডিটেকশন অটো ফোকাস এখনও পর্যন্ত এটার মধ্যে নেই। ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে বিশেষ করে বার্ড অটো ফোকাস অনেক কাজে লাগে। যাই হোক, আমি বলবো যে আগেও তো অনেক ক্যামেরায় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি হতো, বিশেষ করে বার্ড ফটোগ্রাফি, বার্ড ইন ফ্লাইট যেটা হতো, তারা তো নিতে পারতো। সব সময় যে বার্ডটাকে অটোমেটিক্যালি আর কি ফোকাসে আনবে, এই ব্যাপারটা খানিকটা পয়েন্ট অ্যান্ড শ্যুটের মতন হয়ে যাচ্ছে ব্যাপারটা। এখনকার দিন সব ক্যামেরাই প্রায় পয়েন্ট অ্যান্ড শ্যুট, তুলে ধরো অটোমেটিক্যালি আর কি সাবজেক্ট আর কি ট্র্যাক করে নেবে। এবারে আসা যাক ভিডিওগ্রাফির স্পেক্সের দিকে। দুর্দান্ত স্পেক্স, এক কথা একদম যাকে বলে বেস্ট ইন ক্লাস। ইন্টারনাল 12 বিট র আর প্রোরেস 10 বিট 422 প্রত্যেকটা মোডে। তবে এইখানে একটা ছোট্ট আর কি ফাঁকি রয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে যারা প্রফেশনাল তারা তো 12 বিট র ব্যবহার করলো বা প্রোরেস ব্যবহার করলো, কিন্তু যারা অ্যামেচার তারা কিন্তু কি করে, যেরকম আমি এই ক্যামেরায় রেকর্ডিং করছি 10 বিট 422-তে, সিম্পল H.264 ফাইল, যেটা আমার এই কম্পিউটার বা ল্যাপটপে আমি ইজিলি কাজ করতে পারি। খুব বেশি জায়গাও নিচ্ছে না, আর কম্পিউটারের ওপর বা ল্যাপটপের ওপর খুব হেভিও হচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে কি করেছে নিকনের ক্ষেত্রে, এরা যে নর্মাল H.265 কোডেক যেটা করেছে 10 বিটে, তার মধ্যে কিন্তু কালার ইনফরমেশন রয়েছে 420, 422 নয়। 420 মানে হচ্ছে কালার ক্যামেরা যা ক্যাপচার করছে তার 75% বাদ দিয়ে দিচ্ছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। 422-তে 50% থাকে, আর ফুল 100% আর কি ক্যাপচার হয় যেটাতে, সেটা হচ্ছে কি 444। তো এইখানে আর কি নিকন এটা কেন করলো আমি বুঝতে পারলাম না। Z8-এও তাই, Z9-এও তাই। 10 বিট 420 এটা দেওয়ার কোনো মানে আমি অন্ততপক্ষে বুঝে পেলাম না। 422 অবশ্যই হওয়া উচিত ছিল। যাই হোক, এরপরে অন্য স্পেক্সে আসি। 6K আপ টু 60 FPS, বুঝতে পারছেন? 4K আপ টু 120 FPS। এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, 120 FPS-এ DX ক্রপ হবে। DX ক্রপ মানে 1.5 টাইমস ক্রপ। বাকি আপ টু 60 FPS অবধি ফুল সেন্সার রিড আউট, আর ফুল এইচডিতে আপ টু 240 FPS অবধি যাবে। আর এছাড়া আরেকটা যেটা ব্যাপার আছে এখানে, নিকনের যে কোনো ক্যামেরাতেই এখন Z8 হোক, ZF হোক, Z9 হোক, প্রত্যেক কটাতেই কন্টিনিউয়াস রেকর্ডিং যেটা হবে, টানা রেকর্ডিং যেটা হবে 2 ঘন্টা 5 মিনিট। 2 ঘন্টা 5 মিনিটের পরে রেকর্ডিং থেমে যাবে, তারপরে আপনাকে আবার রেকর্ডিং বাটন পুশ করতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই 2 ঘন্টা 5 মিনিটের আগে কার্ড শেষ হয়ে যাবে, সেই বিষয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারেন। এবারে কিছু নেগেটিভ পয়েন্টস বলি ভিডিওগ্রাফির ক্ষেত্রে। প্রথম পয়েন্ট তো বলেই দিয়েছি, H.265 কোডেকে কালার ইনফরমেশন রয়েছে 420 10 বিটে, যেটা একটা নেগেটিভ পয়েন্ট অন্ততপক্ষে আমার কাছে। আর এইখানে যেটা দেখা যাচ্ছে, রাইটিং সাইমালটেনিয়াসলি ইন বোথ কার্ডস নট পসিবল। এর একটা কারণ আছে, একটা কার্ড স্লট দিয়েছে CF এক্সপ্রেস, আর একটা দিয়েছে SD। আমার মনে হয় দুটোই যদি CF এক্সপ্রেস হতো তাহলে কিন্তু ভালো হতো। সোনিতে যেরকম আছে দুটো SD অ্যান্ড CF এক্সপ্রেস টাইপ A মনে হয় সেটার মধ্যে কম্পাটেবল, মানে দুটোতেই আমি সেম কার্ড লাগাতে পারবো। এটা যদি হতো তাহলে ভালো হতো। যাই হোক, এখানে ভিডিওগ্রাফির ওপর যা স্পেক্স রয়েছে সেটা আপাতত এই অবধি। ভালো স্পেক্স, নো ডাউট। এই রেঞ্জের যে ক্যামেরাগুলো আছে, যেগুলো আর কি অ্যামেচার
দের জন্য আর কি বেশি মানে হাইলাইট করা হয়েছে, সেটা কিন্তু ঠিক আছে। তবে ওই 10-bit 420 মানে 420 যেটা, ওটা ঠিক ভালো হলো না। এখানে একটা বলে রাখি, আসলে র ফাইল আর প্রোরেস র যেটা আছে, এগুলো কিন্তু বিশাল হেভি ফাইল হয়। মনে করুন আমি H.265 কোডেকে যখন আমি রেকর্ডিং করি, একটা 15 সেকেন্ডের ফাইল খুব বেশি হলে হয়তো হলো 400 MB। এটা যখন 12-bit এনরতে আমি রেকর্ডিং করব, তখন এই 15 সেকেন্ডের 400 MBটা গিয়ে দাঁড়াবে গিয়ে 2.5 GB কাছাকাছি। বুঝতেই পারছেন, 15 সেকেন্ডের জন্য 2.5 GB কতখানি জায়গা নিচ্ছে। এই স্পেস ম্যানেজমেন্ট, তারপরে এটাকে কম্পিউটারে ফেলে সেটার উপর কাজ করা, এরকম মনে করুন আমার কাছে যা ল্যাপটপটা রয়েছে, এটা কাজই করবে না, ক্র্যাশ করবে। ওইটার জন্য কী হতে হবে, আপনার কম্পিউটার বা ল্যাপটপ অনেক হাই স্পেসিফিকেশনসের হতে হবে। তার জন্য কিন্তু ওভারহেড কস্ট কিন্তু বেড়ে যাবে। মেমোরি আর হচ্ছে কি প্রসেসিং কম্পিউটার বা ল্যাপটপ, ওভারহেড কস্ট বেড়ে যাবে যদি আপনি রতে কাজ করেন, 12-bit র বা প্রোরেস 10-bit 422 যদি কাজ করেন। এটা কিন্তু মাথায় রাখার দরকার ছিল। অ্যামেচাররা কিন্তু এগুলো অ্যাফোর্ড করতে পারবে না। এবারে কিছু আদার ফিচার্সে যাওয়া যাক। প্রথমেই যেটা হচ্ছে গিয়ে ফুললি আর্টিকুলেটিং স্ক্রিন, একদম আমি নিজেকে রেকর্ডিং করব সেটাই স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি। আর হচ্ছে গিয়ে প্রাইস রেঞ্জ, আমি টিজারের সময় বলেছিলাম যদি $2,500 মধ্যে না থাকে তাহলে কিন্তু মুশকিল হবে। একদম এক্স্যাক্টলি প্রাইস রেখেছে $2,499 আমেরিকান ডলার। দেখা যাক, আমার মনে হয় এই ক্যামেরাটা ভালোই চলবে। ওয়েদার সিলিং দুর্দান্ত, Z8 লেভেলের ওয়েদার সিলিং আছে। অটো ফোকাস Z8 Z9, এই ক্যামেরা হিট হবেই, এটুকুন আমি বলে রাখতে পারি। তাহলে এখন আপাততভাবে এই ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে। নমস্কার।